নমস্কার, দেখছেন ওঙ্কার নিউজে বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। চলে যাব আজকের বিশেষ এপিসোডে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের শুনানি বিচারপতির বেঞ্চে। গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে একটি সভা করেন। সেখানে মুখ্যমন্ত্রী আবেদন করেন, এখানে আমি আছি, বি কুল অ্যান্ড পিসফুল। আন্দোলন দিল্লিতে নিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন ও ওয়াকফ সংশোধিত আইন কি বাতিল করা সম্ভব? এই নিয়েই আমাদের বিশেষ এপিসোড বাংলার রাজনীতি। বাংলার রাজনীতি অনুষ্ঠান শুরুর আগে দেখে নেব, গত বুধবার ওয়াকফ আইন নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার ইমাম মুয়াজ্জিমরা। সেখানে অংশ নেওয়া ইমাম মুয়াজ্জিমদের কি বলছেন এবং তাদের কি বক্তব্য সেটা আমরা শুনে নেব। মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে, এরকম ঘটনাকে আমরা সমর্থন অবশ্যই করি না। মুর্শিদাবাদের ঘটনাটা খুব দুঃখজনক এবং নিন্দনীয়, যে এটা একটা চক্রান্ত, একটা পুরো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি এবং জঙ্গিপুর। সেই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। তবে এই ঘটনা নিয়ে কি মনে করছেন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভায় আসা ইমামরা? চলুন তার সাথে কথা বলে জানার চেষ্টা করি মুর্শিদাবাদের এই ঘটনাটা তারা কিভাবে দেখছে। না, মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে, এরকম ঘটনাকে আমরা সমর্থন অবশ্যই করি না। কারণ যে আমরা চাই আইনত যেটা মানে শৃঙ্খলা বজায় রেখে বিশৃঙ্খলা যেন না হয়। আমাদের যেটা গণতান্ত্রিকভাবে যেটা আমাদের প্রোটেস্ট করার, আমরা ওইভাবে প্রোটেস্ট করব। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করতে চাই আর বসবাস করতে থাকবো, এটাই আমাদের আবেদন। মুর্শিদাবাদের ঘটনাকে আপনি সমর্থন করেন? না না, সমর্থন করি না। আপনি? না, করি না। তো মুর্শিদাবাদের ঘটনা সমর্থন করেন না, অপছন্দ করি না। আপনি কি বলবেন তাহলে? তাহলে আমি কি বলবো? এটা ভুল হয়েছে, তো ওটা তো সমাধান করতে হবে। যেটা ভুল হয়েছে দুই দলের থেকে সমাধান করতে হবে। देखिए ये साजिशन है दूसरे यानी जो पार्टी जो करते हैं। देखिए बात ये हम इस पे समर्थन नहीं करेंगे, जो गलत है तो गलत है। মুর্শিদাবাদের ঘটনাটা খুব দুঃখজনক এবং নিন্দনীয়। যে বা যারাই ঘটিয়েছে এদের সঠিক তদন্ত হয়ে এই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া কঠোরভাবে উচিত। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, তাদের কঠোরভাবে পদক্ষেপ নিয়ে তাদের শাস্তি দেওয়া উচিত। এটা খুব দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আপনি কিভাবে দেখেন? না, ওটা ভালো নয়, ওটা ঠিক নয়। যেন আমরা যেন ভালোভাবেই থাকতে পারি, এটাই হচ্ছে মত। আপনারা চাইছেন বাংলায় হিন্দু মুসলিম একসঙ্গেই থাকবো। সকলে চাইছে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে আমরা এক অবশ্যই ভাই ভাই। আমরা সবাই একসঙ্গে উঠা বসা চলাফেরা যেমনভাবে আমরা চলছিলাম বিগত দিনগুলিতে, বছরগুলিতে, ঠিক পুনরায় আমরা সেইভাবে আমরা ভারতবর্ষে চলাচল, পশ্চিমবাংলায় চলাচল করতে পারি, যাতে আমাদের কোনো জায়গায় কোনো অশান্তি না হয়। এটা আমি এক নম্বর নিন্দনীয় করি আমি, যে এটা একটা চক্রান্ত, একটা পুরো। যেহেতু আমরা যেভাবে আমরা শুনলাম বা দেখতে পাচ্ছি, অন্য জায়গার ভিডিও নিয়ে এসে সেখানে এডিট করা হয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো কাজ করেনি। অশান্তি এখানে অশান্তি করতে চাচ্ছে মানুষ। যেখানে শান্তিভাবে থাকতে চায় সেখানে কিছু লোক আছে দাঙ্গা করার জন্য। যেখানে অশান্তি কী করে হবে, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদটা কী করে তৈরি করাবে সেটা চাচ্ছে। কিন্তু সেটা কিন্তু আশা করে আমরা এই জিনিসটা হতে কিন্তু আমরা দেবো না। কিন্তু আমরা হ্যাঁ, এটা পুরোপুরি ষড়যন্ত্র করা আছে একদম। এটা করেছে সম্পূর্ণ RSS লোক, বিজেপির লোকেরা করেছে এটা। মুর্শিদাবাদের ঘটনা যেটা ঘটেছে সেটা উচিত হয়নি, ঠিক হয়নি, ভুল হয়েছে। উচিত ছিল না হওয়া। এটা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের শান্তির জায়গা। আমরা চাই শান্তিতে আমরা বসবাস করি হিন্দু মুসলিম সবাই মিলে। এটা আমাদের আশা প্রত্যাশা। দিদি আমাদের বার্তা দিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে শান্তির জায়গা, আমরা শান্তিতে থাকবো। আমরা সব মিলেমিশে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা বসবাস সব দিন করি, এখনও থাকবো। আমরা আপসের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না করি, কোনো মানে কী বলছে অশুভ শক্তি যেন আমরা মানে পর্যালোচনায় আমরা যেন পা না দিই, যে আমরা যেন আপসের মধ্যে একটা বিবাদ সৃষ্টি না করি। তাই আমাদের মিলেমিশে থাকতে বললেন। হ্যাঁ, বাকিগুলো যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুর্শিদাবাদ ঘটনা মেন ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের মুসলমান তো কোনো সময় দাঙ্গা করবে না, কারণ মুসলমানটাকে অযথা লোক দাঙ্গাবাজ বলছে। ইসলাম এমন একটা আমাদের শিক্ষা দিয়েছে যে এক মুসলমানের হাত অপর মুসলমানের হাত ও জবান দ্বারায় কারো হাত ও মুখ দ্বারায় যেন মুখের আওয়াজ দিয়ে
কাউকে বা কারো শরীরে কোনো রকমের আঘাত না লাগে, সেই শিক্ষা আমাদের ইসলাম দিচ্ছেন। বাংলায় হিন্দু এবং মুসলিম সবাই একই সঙ্গে দীর্ঘদিন বাস করছি এবং ভবিষ্যতেও একই সঙ্গে বাস করব। মুর্শিদাবাদের ঘটনা কড়া নিন্দা করলেন নেতাজি রোডে আসা ইমামরা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। একদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন ক্রমশ আরো জোরালো হচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংখ্যালঘুদের বেশ আশ্বস্ত করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছেন, এখন কোনো ঘোষিত সম্পত্তিতে কোনো নির্দেশ দেওয়া যাবে না। ওয়াকফ সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, শুধু নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় সমস্ত তথ্য যেন 7 দিনের মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে জমা দেয় কেন্দ্র। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে GFX 1 ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল নয়। বৃহস্পতিবার কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, ফলে GFX 2 ওয়াকফ নিয়ে কোনো রকম নির্দেশ সেই সঙ্গে বোর্ড বা পরিষদে নিয়োগ করাও যাবে না। বাকিটা ঝুলে রইল এই মামলার পরবর্তী শুনানি 5ই মে পর্যন্ত। ওই দিন প্রয়োজনে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ জানাতে পারেন কিংবা কোনো নির্দেশ দেওয়া হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট জানিয়েছে GFX 3 এই আইনে এমন কিছু ইতিবাচক দিক আছে যে কারণে তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দেওয়া উচিত নয়। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন রয়েছে, তাই বর্তমান জমির চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, আইনটি আনাই হয়েছে দেশ জুড়ে লক্ষ লক্ষ এরকম সম্পত্তি, গ্রামের পর গ্রাম অগণতি প্লটকে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে এইরকম সব অভিযোগ পেয়ে। আদালতকে তিনি চটজলদি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে মানা করেন। এরপর প্রধান বিচারপতির বেঞ্চের কাছে 7 দিনের সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। একদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন ক্রমশ আরও জোরালো হচ্ছে, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আবার সুপ্রিম কোর্ট বলেছেন পরবর্তী শুনানি থাকবে 5ই মে। আজকে এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, বুধবারের বৈঠক থেকে আশাপ্রদ কিছু কি পেলেন সংখ্যালঘুরা? ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা হলো, হ্যাঁ, ওখানে তো ইমাম মুয়াজ্জিমদের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তো পবিত্র ঈদ উল ফিতরের পরে এই অনুষ্ঠানটা সম্ভবত পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে ওয়াকফ নিয়ে যে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে, তার প্রেক্ষিতে অনেকগুলো কথা বলেছেন। আসলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর একটা প্রবণতা মুখ্যমন্ত্রীর অনেকদিন ধরেই আছে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, গোষ্ঠী সংঘর্ষ বলুন, সাম্প্রদায়িক সংঘর্ষ বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট ইন্ডিকেট করছে যে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা এই কাণ্ডটা করেছে, কিন্তু তাদের মদত দিয়েছে ওই অঞ্চলের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই বিষয়টা সামনে আসায় মুখ্যমন্ত্রী যার পর নাই বিড়ম্বনায় পড়েছেন এবং সেই জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন এবং অমিত শাহের নির্দেশেই ঘটনাগুলো ঘটেছে। এজেন্সিকে ব্যবহার করে তিনি বাংলায় সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে চাইছেন। তিনি কখনো অতীতে দেখেছি বাজপেয়ীজি ভালো, আজবারিজি খারাপ, এখন বলছেন মোদিজি ভালো, অমিত শাহ খারাপ, আগামী দিনে বলবেন অমিত শাহ ভালো, যোগী খারাপ, এই সমস্ত উনি বলেন। আসলে সরকার চাইলে দাঙ্গা তৎক্ষণাৎ বন্ধ করতে পারে, দাঙ্গা হতেই পারে না। মুর্শিদাবাদ জেলায় 2টো পুলিশ জেলা আছে, একটা বহরমপুর, একটা জঙ্গিপুর। এই যে ঘটনা ঘটলো হঠাৎ করে হয়নি, পূর্ব পরিকল্পিত। তাহলে স্থানীয় গোয়েন্দা দপ্তর, স্থানীয় পুলিশ প্রশাসন কেন খবর পায়নি? সব থেকে বড় অপদার্থতা তো তাদের সোর্স বলে কিছু নেই। তাদের যদি খবর পাওয়ার সূত্রগুলো থাকতো তাহলে আগে থেকেই তারা ব্যবস্থা নিতে পারত, সাসপেক্টেড এই ধরনের লোকদের ধরতে পারত। এখন মুখ্যমন্ত্রী বলছেন সীমান্ত পাহারা দেয় তো বিএসএফ, ঠিক কথা। পশ্চিমবঙ্গ বাংলাদেশে 2000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত, জল সীমান্ত, স্থল সীমান্ত।
সব সীমান্ত কাঁটাতার দিয়ে সুরক্ষিত নয়, এবং সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমির প্রয়োজন, বিএসএফ এর আউটপোস্টের জন্য জমির প্রয়োজন। সেই জমি দিতে রাজ্য সরকার টালবাহানা করে, আমরা জানি। আবার বিএসএফও যে সবসময় সঠিক কাজ করে তা নয়, কিন্তু সামান্য অংশ সেটা। বিএসএফ এর মদত ছাড়া গরু পাচার, বেআইনি জিনিস পাচার সম্ভব হয় না। কিন্তু বিএসএফ বাংলাদেশ থেকে দুষ্কৃতি ঢুকিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেদের 5,000 টাকা করে দিয়েছে পাথর ছোড়ার জন্য, এইগুলো কল্পনা প্রসূত। এগুলো বলছেন মুখ্যমন্ত্রী, ইচ্ছে করে বলছেন নিজের দায়টা ঝেড়ে ফেলবার জন্য। আসলে উনি কখনো দোষ স্বীকার করেন না, উনি কখনো দায় স্বীকার করেন না। কারুর না কারুর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে উনি ঝাড়া হাত পা হয়ে যেতে চান। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে এই বিষয়গুলো আছে এবং এটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিতও হচ্ছে। তাই তৃণমূল নেতৃত্ব বেকায়দায় পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির কথা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে তৃণমূলের স্থানীয় নেতারাই এই ইন্ধন দিয়েছে দুষ্কৃতীদের এবং টার্গেটেড অ্যাটাক হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী অমিত শাহকে বলছেন যে তিনি শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চেয়েছেন, উস্কানি দিয়েছেন, বিএসএফকে ব্যবহার করা হয়েছে। ওনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারপরে ধুলিয়ান পুরসভার কি একজন চেয়ারম্যান, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তারা যে যে ভাষা প্রয়োগ করছেন সেটাকে উস্কানি বলা হয়। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাপি হালদার বা ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এর থেকে বোঝা যায় যে সরকারের দ্বিচারিতা। তাই মুখ্যমন্ত্রী যখন বেকায়দায় পড়েছেন তখন তিনি নানা রকম আজগুবি তত্ত্ব খাড়া করেন। এটাও এক ধরনের আজগুবি তত্ত্ব যে সরকার প্রশাসন চাইলে পরে এই ধরনের ঘটনা কখনোই হয় না, কখনোই হতে পারে না। শৈথিল্য ছিল, গোয়েন্দা ব্যর্থতা ছিল, সেই জন্যই এই ঘটনাটা ঘটেছে। কোনো সাম্প্রদায়িক অশান্তি, হিংসা সরকার সতর্ক থাকলে হতে পারে না। সরকার সতর্ক ছিল না, সরকারের ব্যর্থতা ছিল, সেই জন্য এটা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও কতটা সফল হবেন তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন আছে। এই যে ওয়াকফ আন্দোলনটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন দিল্লিতে নিয়ে যাওয়ার কথা, আগের দিন বৈঠকেও এই কথা উঠেছে, এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? সুপ্রিম কোর্টে তো শুনানি শুরু হয়েছে, আবার তো চলবে, 5 তারিখে আবার আছে। দেখা যাক না সুপ্রিম কোর্টের কি আউটকাম হয়। সারা ভারতবর্ষেই আন্দোলন হচ্ছে, আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা তো নয়, কিন্তু কোথাও এরকম হিংসাশ্রয়ী হয়ে ওঠেনি। এতে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, জম্মু কাশ্মীরে হচ্ছে, কেরলে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কোথাও কোনো হিংসার খবর নেই। যত হিংসা হচ্ছে এই পশ্চিমবঙ্গে হচ্ছে, এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। এই যে দিল্লিতে নতুন সরকার আসার কথাটা উঠছে, এইটার সাথে ঠিক ব্যাপারটা কিরকম? না, উনি এটা বলেছেন এই সরকার পড়ে যাবে, ওই সরকার পড়ে যাবে, এগুলো উনি মাঝে মধ্যে বলেন, এগুলো কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখার জন্য। উনি এইসব ভবিষ্যৎবাণী অনেক সময় করেন, কিন্তু সেই ভবিষ্যৎবাণী মেলবার সম্ভাবনা দূরস্ত। অন্তত এই প্রেক্ষিতে কেন্দ্রের সরকার পড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমার অন্তত মনে হয় না। আচ্ছা, মালদায় যে গন্ডগোল হয়েছে সেই দায় কংগ্রেসের, এই কথা বলে তো মোটামুটি সরকার দায় ছেড়ে ফেলছে, এই বিষয়টা ঠিক? প্রশাসন কখনোই দায় ঝাড়তে পারে না। প্রশাসনের সবসময় এর দায়িত্ব নিতে হবে, ব্যর্থতার দায়িত্ব নিতে হবে, এবং একটা সিট গঠন করা হয়েছে, সিট খুঁজে দেখবে, সিট গঠন করা হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়া। ওখানে এনআইএর তদন্ত হওয়া দরকার, কারণ সীমান্তবর্তী অঞ্চল, জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে, কিভাবে হলো, মাস্টার মাইন্ড কারা, কোথা থেকে অস্ত্র এসছে, বিস্ফোরক কোথা থেকে এসছে, এগুলো এনআইএ খুঁজে বার করতে পারবে। সিট গঠন করলে বিষয়টা ধামাচাপা দিয়ে দেওয়া হবে, এবং সিটের পক্ষে সম্ভব নয় যে প্রকৃত দুষ্কৃতীদের চিহ্নিত করা এবং সেই দুষ্কৃতীদের মদত কারা দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা। কোনোভাবে কি এই ওয়াকফ সংশোধিত আইন
এটা বাতিল করা সম্ভব? সুপ্রিম কোর্টে কোনো না, বাতিল তো হবেই না, কিছু সংশোধন হতে পারে, পুরো বাতিল হবে না। আইন অনেক ভালো দিক আছে, সওয়াল জবাব চলবে, রাতারাতি এর কিছু ফয়সলা হবে না। সব পক্ষের মত শুনবে সুপ্রিম কোর্ট, শুনে সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত জানাবে। আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার নিউজ। নমস্কার।